আজকে আপনাদের এক প্রকার স্কিন ডিজিজ সম্পর্কে কিছু ধারণা দেব। মানে এই স্কিন ডিজিজগুলো কেমন হয়, কোথায় হয়, এবং এই স্কিন ডিজিজ চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে রেমেডিগুলো আছে তার মধ্যে 3টি ম্যাজিক রেমেডিসের কিছু লক্ষণ, শক্তি, ডোজ ইত্যাদি সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমি প্রথমেই এই স্কিন ডিজিজটির নাম লিখে নিই, তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে। স্কিন ডিজিজটির নাম হচ্ছে কন্ডাইলোমাটা, CONDY, কন্ডাইলোমাটা। এটা যদি বঙ্গ অনুবাদ করি তাহলে হবে শ্লেষ্মা গুটি। শ্লেষ্মা গুটি। এখন এই যে শ্লেষ্মা গুটি বা শ্লেষ্মা গুটি বলাটাই ভালো, শ্লেষ্মা উচ্চারণ হয় আর কি। তো যাই হোক, এই যে শ্লেষ্মা গুটি, এই শ্লেষ্মা গুটিগুলো কেমন হয় সেটা আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন, ওই পাশের ছবিটিতে দেখানো হচ্ছে একেবারে আঁচিলের মতন, কিন্তু এটা আঁচিল নয়। আঁচিল রোগটির সঙ্গে এই রোগটির কিন্তু অনেকের ভুল ভ্রান্তি হয়, তাই এই রোগটিকে আগে শনাক্ত করার দরকার। তো আমরা প্রথমে এর নেচারটা জেনে নিই। মানে হচ্ছে নেচার মানে হচ্ছে কি, প্রকৃতি, মানে এটা দেখতে কেমন হয়। এটা হচ্ছে মাংসলো এবং আপনাদের যেমনটা দেখালাম কিছুটা সাদা এবং দেখতে অনেকটাই আঁচিলের মতো, কিন্তু এটা আঁচিল নয়। তো এই যে শ্লেষ্মা গুটিগুলো, এই শ্লেষ্মা গুটিগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যথাহীন হয়। এই ব্যথাহীন মানে কি, মানে কোনো বিশেষ কোনো ব্যথা বেদনা থাকে না, আর এটা দেখতে মসৃণ হয় এবং এগুলো আর্দ্র হয়। আর্দ্র মানে কি, ভিজা ভিজা অবস্থায় থাকে, এইগুলো ড্রাই হয় না, মানে কোনো অবস্থাতেই এগুলো ড্রাই হয় না। আর এই যে চর্মরোগগুলো, এই চর্মরোগগুলো হচ্ছে সিফিলিসের দ্বিতীয় পর্যায়ে এটা দেখা যায়। আমাদের যে সিফিলিস যে মায়াজম আছে, সেই মায়াজমের 3টি পর্ব থাকে, মানে 3টি ভাগ থাকে। একটা আছে সুপ্ত অবস্থা, সুপ্ত অবস্থা কেটে যাওয়ার পর আসে দ্বিতীয় অবস্থা, এবং থার্ডে আসে হচ্ছে তৃতীয় অবস্থা। তো সুপ্ত অবস্থার পরে যখন দ্বিতীয় পর্যায়ে আসে, তখনই মানুষের শরীরে এই শ্লেষ্মা গুটিগুলো দেখা যায়। আর এই যে শ্লেষ্মা গুটি, এটা কিন্তু যৌন সংক্রমিত রোগ এবং একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। মানে যৌন সঙ্গমের মাধ্যমে এই ব্যাকটেরিয়াগুলো এক শরীর থেকে অন্য শরীরে যায়, মানে স্ত্রী থেকে পুরুষের এবং পুরুষ থেকে মহিলাদের শরীরে যায়। এই যে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে একটা দেহ থেকে অন্য দেহে যায়, সেই ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে STD। এটা সংক্ষিপ্ত নাম, অবশ্যই এটার ফুল নামও রয়েছে। তো আমরা মোটামুটি ধারণা পেলাম এই যে শ্লেষ্মা গুটি, মানে এই যে চর্মরোগ, এই চর্মরোগের বৈশিষ্ট্য কি, এগুলো কীরকম হয়। তো এখন আমরা জানবো যে এই যে চর্মরোগ মানে শ্লেষ্মা গুটিগুলো দেখতে প্রায় আঁচিলের মতো, এগুলো কোথায় হয়, অর্থাৎ প্লেসটা জানি, তাহলে আমাদের সুবিধা হবে। এর প্লেসটা হচ্ছে এক কথা হচ্ছে আর্দ্র স্থানে। আর্দ্র স্থান মানে হচ্ছে যেখানে প্রায় সময় ভিজে ভিজে থাকে, সেই সমস্ত জায়গায় এগুলো হয়। এখন ভিজে জায়গায় কোথায় থাকে? ভিজে জায়গা হচ্ছে যে স্ত্রী পুরুষ সকলের জননেন্দ্রিয় প্রায় সবসময় ভিজা থাকে, সেই জায়গাটি হয়। পুরুষদের অন্ডকোষে হয়, পুরুষদের লিঙ্গে হয়, এবং মহিলাদের জননাঙ্গে হয়, সেটা আমি আগেই বলেছি। এছাড়াও এই শ্লেষ্মা গুটিগুলো মলদ্বারে, মূত্রদ্বারে, এমনকি এই মুখের মধ্যেও কিন্তু হয়। এই সমস্ত জায়গায় এই চর্মরোগগুলো বেশি হয়, তবে মোস্ট অফ ক্ষেত্রে স্ত্রী এবং পুরুষের জননাঙ্গে এই রোগগুলো হয়। আশা করি আপনাদের আমি বুঝিয়ে দিতে পারলাম এই রোগটি সম্পর্কে। আজকের ভিডিওতে এই রোগটি চিকিৎসার জন্য 3টি ম্যাজিক রেমিডিসের কিছু লক্ষণ, শক্তি, ডোজ ইত্যাদি সম্পর্কে আপনাদের ধারণা দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন আমি এক এক করে 3টি ম্যাজিক রেমিডির কিছু লক্ষণ, শক্তি, ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেব।
আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে। আমি প্রথমেই বলি এর একটি চিকিৎসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি, সেটা হচ্ছে সংক্ষিপ্ত নামগুলো লিখি। ন্যাট এস মানে হচ্ছে ন্যাট্রাম সাল, এটা 30 শক্তি ব্যবহার করবেন। এখন কোন ধরনের রোগীদের জন্য আপনি এই ন্যাট্রাম সাল্প ঔষধটির কথা ভাবতে পারেন? যারা কথা কম বলে এবং মেজাজ হচ্ছে খিটখিটে প্রকৃতির, তাদের জন্য আপনি প্রথমে এই রেমেডিটির কথা ভাবতে পারেন। আপনারা যদি মেটেরিয়া মেডিকা পড়েন তাহলে দেখবেন যে ন্যাট্রাম সালফের অধ্যায়ে লেখা রয়েছে যে যে সমস্ত রোগীরা হচ্ছে পিত্ত প্রধান ধাতুর, তাদের ক্ষেত্রে এই ওষুধটি ভালো কাজ করে। এখন পিত্ত প্রধান ধাতুর কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটি হচ্ছে যে পিত্ত প্রধান ধাতুর রোগীরা কিন্তু কম কথা বলে এবং মেজাজও খিটখিটে থাকে, আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে বলে গেছি। তো যাই হোক, এই পিত্ত প্রধান ধাতুর যদি ব্যক্তি হয় তাহলে প্রথমে এই রেমেডিটির কথা ভাববেন। এদের প্রায় সমস্ত জায়গায় কিন্তু এই শ্লেষ্মা গুটি এই রোগটি হতে পারে, তবে যে জায়গা হোক না কেন, বিশেষ করে জননেন্দ্রিয়ে বেশি হয়, অন্ডকোষে, তারপরে লিঙ্গে এবং স্ত্রী পুরুষ উভয়ে জননেন্দ্রিয়ে এই সমস্ত রোগগুলো বেশি হয়। তো এই যে চর্মরোগ, এই চর্মরোগের এই ন্যাট্রাম সালফের ক্ষেত্রে কি বৈশিষ্ট্য আছে, কি মাধুর্য আছে, সেটা হচ্ছে যে সে চর্মরোগগুলো যে জায়গায় হোক না কেন, এই ন্যাট্রাম সালফের রোগীদের পোশাক খোলার সময় এই জায়গাটা চুলকায়, এই লক্ষণটি কিন্তু আপনি পাবেন। আর একটা বিষয় হচ্ছে যে চুলকানোর পর এই ন্যাট্রাম সালফের রোগীদের ওই জায়গাটি চুলকানোর পর সেখানে একেবারে পাতলা জলের মতো রস নিঃসৃত হয়। তো মোটামুটি লক্ষণ এরকম থাকে। এখন যে ন্যাট্রাম সালফ যে রেমেডিটি, এই রেমেডিটি তো বেশ ভালো বড়ই রেমেডি। এই রেমেডির সমস্ত লক্ষণ তো এখানে বলা সম্ভব নয়। যদি আপনি ন্যাট্রাম সালফ রেমেডিটির পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান, আপনাকে কোথাও যেতে হবে না, এই চ্যানেলেই ভিডিও আছে। আপনি 241 নং ভিডিওতে গিয়ে টাচ করলেই কিন্তু ন্যাট্রাম সালফের পূর্ণাঙ্গ ভিডিও ওপেন হয়ে যাবে। এখন আপনি ন্যাট্রাম সালফ ঔষধটি 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। আপনাদের নেক্সটে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি নাম্বার 2তে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত নামগুলো লিখি। অ্যাসিড, ঠিক আছে? এটা আপনি 6 বা 30 শক্তি ব্যবহার করবেন, মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এখন কোন টাইপের রোগীদের জন্য আপনি নাইট্রিক অ্যাসিড ঔষধটির কথা ভাবতে পারেন? রোগা পাতলা শরীর কিন্তু মাংসপেশি শক্ত, এমন যদি ব্যক্তি হয় তাহলে তাদের জন্য আপনি প্রথমে এই রেমেডিটি ভাববেন। মানে পাতলা শরীর যাদের, তাদের কিন্তু মাংসপেশি শক্ত খুব কম হয়। তো রোগা পাতলা শরীর এবং যাদের মাংসপেশিগুলো শক্ত, তো তাদের জন্য আপনি এই রেমেডিটির কথা ভাববেন। এখন এই নাইট্রিক অ্যাসিডের যে শ্লেষ্মা গুটিগুলো, যে চর্মরোগটির কথা আমি বলেছি, তো সেটার ক্ষেত্রে কি বৈশিষ্ট্য আছে? অবশ্যই বৈশিষ্ট্য আছে। এই নাইট্রিক অ্যাসিডের রোগীদের চর্মরোগেরগুলো, মানে এই শ্লেষ্মা গুটিগুলো বেশ বড় বড় হয় এবং সেটা ফাটা ফাটা থাকে। এগুলো একটু দেখে নেবেন, সেটা ফাটা ফাটা বা খাঁচকাটাও থাকতে পারে। এই দুটি বৈশিষ্ট্য অবশ্যই থাকবে যদি নাইট্রিক অ্যাসিডের রোগী হয়ে থাকে। আরও ভীষণ বৈশিষ্ট্য যে ধোয়ার সময় এটা বাড়ে, মানে নাইট্রিক অ্যাসিডের রোগী যখন এ রোগে আক্রান্ত হয় তখন তারা স্নান করার সময় বলুন বা গা ধোয়ার সময় বলুন বা জল মাখানোর সময় বলুন, সেই সময় ওই জায়গা থেকে কিন্তু সহজে রক্তপাত হয়। এটা আপনি মিলিয়ে নেবেন। আর একটা বিষয় হচ্ছে যে সেই জায়গা থেকে কিন্তু রক্তপাতও হয়। তো এই সমস্ত লক্ষণ দেখে তো আপনাকে নাইট্রিক অ্যাসিডের রোগী চিনে নিতে অসুবিধা হয় না। এখন এই নাইট্রিক অ্যাসিডও কিন্তু একটা বড় ঔষধ, এই ঔষধেরও পূর্ণাঙ্গ ভিডিও আছে এই চ্যানেলে। আপনি এই চ্যানেলের 232 নং ভিডিওতে গিয়ে টাচ করলেই কিন্তু নাইট্রিক অ্যাসিডের পূর্ণাঙ্গ ভিডিও ওপেন হয়ে যাবে। এখন নাইট্রিক অ্যাসিড যদি আপনি 6 শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় দিনে 3 বার, আর যদি 30 শক্তি ব্যবহার করতে চান সূক্ষ্ম মাত্রায় দিনে 2 বার ব্যবহার করবেন। আপনাদের একেবারে থার্ড রেমেডিটি বলি, ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি, সেটা হচ্ছে থুজা। এটা
30 শক্তি অথবা 200 শক্তি ব্যবহার করবেন। এখন কোন টাইপের রোগীদের জন্য আপনি এই থোজা ঔষধটির কথা ভাবতে পারেন? যারা কালো বর্ণের এবং মোটাসোটা ব্যক্তি তাদের জন্য প্রথমে এই রেমেডিটি ভাববেন। থোজা রোগীরা মোটাসোটা হয়, আর কালো বর্ণের যদি হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। এখন এই থোজার রোগীদের এই যে সেলেস্যা গুটি, এই সেলেস্যা গুটির কী বৈশিষ্ট্য আছে, কি মাহাত্ম্য আছে যে আপনি দেখেই বুঝতে পারবেন? অবশ্যই মাহাত্ম্য আছে। দেখুন, এর মাহাত্ম্যটা বা বৈশিষ্ট্যটা অনেকটা কিন্তু নাইট্রিক অ্যাসিডের মতো। আমি নাইট্রিক অ্যাসিডের যেমনটা বলেছি সেরকম, মানে এরও সেলেস্যা গুটিগুলো বড় বড় হয় এবং বোটাযুক্ত হয়, আর দেখতে কিন্তু কদাকার। মানে ওই আগের যে নাইট্রিক অ্যাসিডের বলেছিলাম সেটা হচ্ছে বড় হয় এবং খাসকাটা থাকে। তো এর ক্ষেত্রে খাসকাটা থাকুক বা না থাকুক, বোটাওয়ালা মানে বোটার মতো বোটা থাকবে, উপরের দিকে বোটার মতো থাকবে এর যে সেলেস্যা গুটিগুলো। তো মোটামুটি আমরা জানলাম যে থোজার যে বৈশিষ্ট্য, অর্থাৎ সেলেস্যা গুটিগুলো বড় বড় হয়, বোটাযুক্ত হয় এবং দেখতে সেগুলো কদাকার। কদাকার মানে বিশ্রী, দেখতে খারাপ হয়। আর থোজার রোগীদের চেনার আরও একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে হাত পায়ের নখ, বিশেষ করে পায়ের নখ। এই পায়ের নখগুলো ভঙ্গুর হয়, ভঙ্গুর মানে সহজে ভেঙে যায়, পাতলা হয় এবং দেখতে কদাকার হয়, কুকড়ানোও থাকে। মানে থোজার যদি রোগী হয়ে থাকে তাহলে হাত পায়ের নখ, বিশেষ করে পায়ের নখ বিশ্রী হবেই, এই বিষয়টা নিশ্চিত। এখন এই যে থোজা রেমেডিটি, এই থোজা রেমেডিটি তো ভীষণ বড় একটা রেমেডি। এই রেমেডির সমস্ত লক্ষণ এখানে বলা সম্ভব নয়। যদি আপনি থোজা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে 222 নং ভিডিওটি দেখতে পারেন। এখন থোজা রেমেডিটি আপনি যদি 30 শক্তি ব্যবহার করেন তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। আর যদি 200 শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 1 বার ব্যবহার করবেন। এখন মোটামুটিভাবে আমরা হানিম্যানের নীতি অনুসারে কিভাবে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নিতে পারি, যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে নিতে হবে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার। এর মধ্যে এই 500 ml তো অনেকটা ঔষধ, এটাকে যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে এর মধ্যে কয়েক ফোঁটা RS দিয়ে নেবেন। RS মানে হচ্ছে রেকটিফাইড স্পিরিট, হোমিওপ্যাথির দোকানে কিনতে পাওয়া যায়। কয়েক ফোঁটা মানে 15-20 ফোঁটা দিলেই হবে 500 ml জলের মধ্যে। এখন আপনার নির্বাচিত ঔষধ মানে এইগুলোর যে কোনো একটি দেবেন হচ্ছে 1 ড্রপ। এটা অবশ্যই ভালো কোম্পানির ঔষধ দেবেন। 1 ড্রপ দেওয়ার পরে এটাকে ভালো করে ঝেঁকে মিশিয়ে নেবেন। এখান থেকে চা চামচের 2 চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটিভাবে সূক্ষ্ম মাত্রার ডোজ হয়ে যাবে। এতে আপনার সুবিধা হবে, যেহেতু এটা স্কিন ডিজিজ। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে স্কিন ডিজিজ চিকিৎসার জন্য সব থেকে LM পোটেন্সি নিরাপদ, সেখানে অ্যাগ্রাভেশনের কোনো সম্ভাবনা থাকে না। আর যদি আপনি এটা যদি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে না ব্যবহার করেন চর্মরোগের ক্ষেত্রে তাহলে কিন্তু অ্যাগ্রাভেশন মাস্ট, অ্যাগ্রাভেশন হবেই। আপনি যদি সূক্ষ্ম মাত্রায় ডোজ না বানান তাহলে বৃহৎ মাত্রায় কিন্তু আপনার অজান্তে বেশি পরিমাণে ঔষধ খাওয়া হয়ে যাবে। আর বেশি ঔষধ যখনই রোগী সেবন করবে তখনই কিন্তু এই চর্মরোগের অ্যাগ্রাভেশন হবে, অর্থাৎ রোগী কিন্তু কেটে যাবে, চর্মরোগটা বেড়ে যাবে। তো এটা না করাই ভালো। আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ আপনি একটু পরিশ্রম করে বানিয়ে নিন, তাতে আপনার সুবিধে, রোগী তাড়াতাড়ি আরোগ্য হবে এবং বিনা বাধায় রোগী আরোগ্য হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।